আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে লাইভে আসলাম। এখন আমি আমার দোকানে আছি, সাজাদ পোলট্রি ফিড অ্যান্ড মেডিসিন কর্নারে। আজকে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয়, শেয়ার দিন একটা বা অন্য কোনো আমার আইডি থেকে শেয়ার দেবো আছে। একটু দুঃখ ভারাক্রান্ত হৃদয়। কারণ হচ্ছে, আপনারা জানেন আমরা পোলট্রি ব্যবসায়ী, পোলট্রি ব্যবসাটাই আমাদের একমাত্র সম্বল। এই ব্যবসাটাই আমাদের আসলে বলতে গেলে এই আমার দ্বিতীয় কোনো কাজ আমরা করি না। এক কথায় পোলট্রি ব্যবসা ছাড়া আমরা অন্যান্য কাজকর্ম আমরা করি না। যাই অল্প স্বল্প কিছু ভিডিও টিডিও দেখছেন, চেষ্টা হচ্ছে আসলে চেষ্টা করছিলাম যে দেওয়া যায় কিনা বা কিছু ভিন্ন কিছু করা যায় কিনা। এখন সময় সাপেক্ষে সেটা আমরা হয়তো বা এখন রেগুলার রাখতে পারি নাই, বা হইতেও পারে নাও হইতে পারে। কিন্তু যে বিষয়টা নিয়ে আসছে সেটা হচ্ছে, দেখেন বর্তমানে কৃষকরা যারা মুরগির ব্যবসা করে, আমরা তাদেরকে কৃষক মনে করি। যেমন আমরা কৃষক মানে ইংরেজিতে এই ফার্মার এবং বাংলাতে খামারিও বলি আমরা, কিন্তু আমি কৃষক নামটা বলতে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। এখন আমাদের মুরগি 10,000 থাকুক আর 20,000 থাকুক আর 50,000 থাকুক, আমি কৃষক হিসাবে বলতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। এখন দেখেন, আজকে আমি শুরু থেকে শুরু করতে চাই। প্রথমে মুরগির বাজার না পাওয়ার পিছনে বা লস খাওয়ার পিছনে দায়ীটা কিন্তু আমরা নিজেরা। এটা কেন বললাম আমরা নিজেরা দায়ী? এই কারণে বললাম, দেখেন একটা এই মুরগির বাজার যখন একটু ভালো হয়, বাচ্চার কোম্পানি কিন্তু বাচ্চার দাম বাড়িয়ে দেয়। আমরা কিন্তু এইভাবেই সবাই জানে আসতেছি, আমরা কিন্তু এইভাবেই সবাই থিঙ্কিং করতেছি, চিন্তা ভাবনা করতেছি। আসলে এটা ভুল কথা। মুরগির বাজার বাড়লে আমাদের বাচ্চা নেওয়ার প্রবণতা বেড়ে যায়, যেই কারণে কোম্পানি বাচ্চার দামটা বাড়ায়। আরেকটু বুঝাই বললে আপনারা বুঝবেন। যদিও আমরা জিনিসটা জানি, তারপর আমি বলতেছি এই কারণে, যখন মুরগির বাচ্চার দাম মুরগির বাজার বাড়ে, রেডি মুরগির বাজার যখন বাড়ে, এটা তো আপনি বিক্রি করবেন 1 মাস পরে বা 30-35 দিন পরে। ওই বাজারটা আপনি যে ওই মুরগির যে বাজার পাবেন বা ওই মুরগি দিয়ে যে আপনি লাভ করতে পারবেন, এই গ্যারান্টি আপনি কোথায় পেলেন? আমরা মুরগি বিক্রি করব আবার বাচ্চা নিব, এটাই স্বাভাবিক। কিন্তু এই যে একটা তাড়াহুড়া বাচ্চা নেওয়ার ক্ষেত্রে, এটা আমরা কেন করি? এই তাড়াহুড়োটা আপনাদেরকে কে করতে বলেছেন? দেখেন, আমার একটা শেড আছে, আপনারা দেখেন যে আমার বেশ কয়েকটা কন্ট্রোল শেড আছে, এর মধ্যে একটা একটু চাইনিজ মডেলের খাঁচা শেড আছে, আপনারা জানেন। ওই শেডে আমরা মুরগি নিলে আলহামদুলিল্লাহ আমাদের যে রেডি মুরগির যে কস্টিংটা, রেডি মুরগির কস্টিং বলতে আমি বোঝাতে চাচ্ছি, আপনাদের যদি সাধারণ খামারিতে 110 টাকা পরে পার কেজি, আমার হয়তো বা আরো 10 টাকা 20 টাকা কম পড়ে পার কেজি। কারণ আমার এখানে ব্যবস্থাপনা ভালো, আলহামদুলিল্লাহ ভালো, এই কারণে আমার একটু এই রেটটা একটু কম। তারপরও দেখেন, আমি যখন বাচ্চা নিতে চাচ্ছি, বাচ্চার দাম একটু বেশি থাকার কারণে আমি 14 থেকে 15 দিন অপেক্ষা করছি। আমার এই ফার্মটাতে 14-15 দিন অপেক্ষা করা মানে অনেক কিছু। কেন? আমার এটা হচ্ছে এই লোহা দিয়ে তৈরি করা, জিপি দিয়ে তৈরি করা ফার্ম। 1 মিনিট অতিবাহিত হওয়া মানে আমার এই লোহার বা এই স্ট্রাকচারের কিন্তু এই ক্ষয় হচ্ছে, মরিচা ধরতেছে, মানে এটার একটা কমতেছে। তাছাড়া আমার এখানে পার্মানেন্ট কিছু লোক কাজ করে, তাদেরকে আমি বসায় বেতন দিতে হয়। যদি আমি সাইরা দেই, তাহলে আমি এই লোকগুলো আবার পরবর্তীতে পাবো না। তারপরেও কিন্তু আমি মিনিমাম 14-15 দিন অপেক্ষা করছি, শুরু বাচ্চারা নেবো, একটু দাম যেন কমে কমে। কিন্তু দুঃখজনকভাবে দাম কিন্তু কমে নাই। অপেক্ষা করে কোনো লাভ হয় নাই, বরঞ্চ ক্ষতিটাই হয়েছে বেশি। তো অনুরূপভাবে আপনারা যারা আমাদের মতো আরো যারা ডিলার আছেন বা আরো যারা ছোট খামারে আছেন, মাঝারো খামারে আছেন, বড় খামারে আছেন, সবাই যদি আমরা এইভাবে একটু অপেক্ষা করতাম, যে দাম যখন একটু বেড়ে গেছে আমরা একটু অপেক্ষা করি, কি হয় দামটা বেড়ে গেলে দেখি যে কাইম বেড়াটা ফোন দিতে পারবি, কাইম ফোন দিতে আছে, দেখি যে যেদিন মুরগির দাম বাড়ে ওই দিন কি হয়, মানে বাচ্চার দাম যখন বাড়ে শুনি যে 12টার আগে শেষ হয়ে গেছে, মানে হ্যাজ দেওয়ার আগে শেষ হয়ে গেছে। হ্যাজ দেওয়া বলতে যারা সাধারণ মানুষের শুনতেছেন তারা বুঝবেন কিনা,
মানে একটা মেসেজ দেয় কোম্পানি যে বাচ্চার রেটটা আজকে 40 টাকা বা 42 টাকা। ওই মেসেজটাকে আমরা বলি যে হ্যাশ দিছে কিনা, মানে মেসেজটা জানাইছে কিনা কোম্পানি। ওই হ্যাশটা দেওয়ার আগে শুনি শেষ হয়ে গেছে। গতকালকে শুনলাম আমাদের পার্শ্ববর্তী এলাকায় বিরাজনগর বাজার থেকে একজন বড় ডিলার, সে বলতেছে যে আমাদের আজকে মুরগির বাচ্চার অর্ডার ছিল 3 লক্ষ, আমি পাইছি মাত্র 6,000। আপনি চিন্তা করেন, আমাদের এই মুরগির বাচ্চা বাড়ার কারণে এতদিন কিন্তু কোম্পানি আমাদেরকে ফোন দিত, ভাই বাচ্চা নিবেন, বাচ্চা নিবেন, এই যে 5 টাকা কমে নিয়ে যান, এখন নিলে 10 টাকা কমে যাবে, আচ্ছা যান আপনি যা যা মনসা দিয়েন যান, আপনি আপনি একটা রেট বলেন। এই ছিল কিছুদিন আগের চরিত্র। আর এখন কি হইলো, যখন বাচ্চার দাম বেড়ে গেছে আমাদের তাড়াহুড়ো শুরু হয়ে গেছে, কার আগে কে নিতে পারে। চিন্তা করেন, আমি কালকে বাচ্চা নেওয়ার প্রস্তুতি আছে, বা আমি প্রয়োজন মনে করতেছি, আমার 2 দিন আগে বলে রাখতে হবে যে আমাকে বাচ্চা দিবেন, না তো বাচ্চা পাবো না। আমাদের তাড়াহুড়োটা এত পরিমাণের কেন? মুরগির বাজার একটু বাড়ছে বইলে কি আপনাদের বাচ্চা নেওয়ার প্রবণতা কি দ্রুত হয়ে যেতে হবে? না, নেন, আপনারা ব্যবসা বন্ধ করে রাখেন, বা আমরা ব্যবসা আপনারা বন্ধ করলে আমরা চুপি চুপি 1 লাখ ব্যবসা করবো, এরকম কোনো চিন্তা ভাবনা না। মানে একটু দাম বেড়ে গেলে একটু স্থগিত হন, 1 দিন দেখেন, 2 দিন দেখেন, একটু অপেক্ষা করেন, কি এমন ক্ষতি হয়ে যায়। এই দ্রুত মানে আমাদের খামারির ক্ষতিটা, আমাদের খামারির সর্বনাশটা আমরা খামারিরা নিজেরাই করি। এটার জন্য যে আমরা সরকারকে দোষতেছি, ওইখানকে দোষতেছি, এটা ভুল কথা। হ্যাঁ, সরকারের কিছু দোষ আছে, যেমন যেখানে আমরা সরকারের দোষটা কোন জায়গায় দেই দেখেন, গত কিছুদিন আগে এই মুরগির বাজার উঠে গেছিল 150, 170, 160। তখন ভোক্তা অধিকার কি করলো, মাঠে নামে গেল, মুরগির বাজারের মুরগির দাম কেন বাড়তেছে এটা নিয়ে তাদের মাথা নষ্ট হয়ে গেছে। মিডিয়া খুললেই, মানে মোবাইল খুললেই শুধু এই নিউজ, মুরগির দাম কেন বাড়লো, মুরগির দাম কেন বাড়লো। এখন আপনারা যে মুরগির দাম বাড়ার পরে যে আপনাদের মাথা নষ্ট হয়ে গেল, এই একই খামারে তো কিছুদিন আগে আমরা 110 টাকা বিক্রি করছি, ওই বাচ্চা নিছি আমরা 80 টাকা দিয়া, 120 টাকা বিক্রি করছি 80 টাকার বাচ্চা। আপনি চিন্তা করেন, 80 টাকা যদি বাচ্চার দামই হয়, মুরগি কেজিটা কত পড়ে? তো তখন যে আমরা লক্ষ লক্ষ টাকা লস দিছি, তখন ভোক্তা অধিকারটা কোথায়? ডাকাতে শুরু হয়ে যায় অভিযান, সেনাবাহিনী নেমে যায়, এটার ব্যাপারে জানা নাই বুঝা নাই, নেমে যাচ্ছে যে আপনার দাম কেন কম বাড়তেছে, মাথা নষ্ট হয়ে গেছে। এটা কোন অবস্থা? এখন যে আমরা যে লসগুলি গুনতেছি গত কিছুদিন যাব, এখন আপনারা ভোক্তা অধিকার কোথায়? আপনারা কোনো প্রণোদনা দেন আমাদেরকে যে এখন লসটা হয়েছে, দেন আপনাদের লস পোষায় দিলাম, দাম যখন বাড়বে তখন আপনারা এই দাম একটু কমায় বিক্রি করে, না আমরা মাইনে নিতাম। ওই দিকে কোনো খবর নাই। আমাদের কি করা হচ্ছে, মানে কৃষকদের, এক কথায় বাংলাদেশে কৃষকদের কেউ নাই। আর একটু মাঝখান থেকে একটু ছুটে গেছিল আমার একটা কথা, কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে মুরগির দাম বাড়ছে, বাচ্চা কিন্তু আমরা দুবদাব নিচ্ছি, মানে অতিরিক্ত পর্যায়ে নিচ্ছি, যে কারণে এত চাহিদা হচ্ছে। মুরগির বাজারটা বাড়ার কি কারণ? সাময়িক কিন্তু একটু বাজার বাড়ছে, এটা কারণটা বলি আমি। আমাদের নরসিংদীতে, সারা বাংলাদেশের সবচেয়ে বেশি মুরগ আমাদের নরসিংদীতে, এবং সারা বাংলাদেশের যেহেতু নরসিংদীতে বেশি, আর নরসিংদীর মধ্যে শিবপুর এসে সবচেয়ে বেশি। এখন গোটা শিবপুরে, গোটা নরসিংদীতে আমার খবর অনুযায়ী, আমার কাছে পৌঁছানো খবর অনুযায়ী, একটা মুরগি কেজি 11-12 করাই খুব কঠিন, 2 কেজি 15-16 করা তো বহু দূরের কথা। এখন চলতেছে এরকম সিজন, মানে এরকম একটা অবস্থা। এই রোগের কারণে মুরগি অনেক মানুষের মারা গেছে, যে কারণে সাময়িক একটা কৃত্রিম সংকট পড়ছে। এটা কোনো সিন্ডিকেট না, অনেকে দেখলাম সিন্ডিকেটকে দোষ দেয়। কাঁচামাল নিয়ে কখনো সিন্ডিকেট করা যায় না। আমি দুঃখিত, আমি একটা ফোন নিয়ে নিচ্ছি, আমি আবার আসবো আপনাদের কাছে। আমার একটা ফোন চলে আসছিল, আপনাদেরকে লাইনে রেখে আমি ফোনটা রিসিভ করতে বাধ্য হয়েছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন এই যে কৃত্রিম সংকট পড়ার কারণে যে মুরগির বাজারটা বাড়লো, এইখানে অনেকে বলে যে সিন্ডিকেট হয়ে গেছে, এই হয়ে গেছে। কাঁচামাল নিয়ে কখনো কেউ সিন্ডিকেট করতে পারে না। সিন্ডিকেট করা যায় কোনটা নিয়ে? যে জিনিসটা, যেমন আমার হাতে একটা ক্যালকুলেটর আপনারা দেখতে পাচ্ছেন, এটা নিয়ে সিন্ডিকেট করা সম্ভব। কেন সম্ভব? আমি যদি এখন চিন্তা করে দেখি যে বাংলাদেশে 1 লক্ষ ক্যালকুলেটরের দরকার, এখন কোনো কারণে বাহির থেকে আমরা ক্যালকুলেটর আনতে পারতেছি না, বা ঘোষণা হয়ে গেছে যে এখন ক্যালকুলেটর আর আসবে না 1 বছর 2 বছর,
এখন আমার কাছে আছে 20,000। এখন আমি কিন্তু, কারণ ক্যালকুলেটর ব্যাগে ভরে বস্তায় ভরে বা আমার গোডাউনে কিন্তু আমি গোডাউনে রেখে দিতে পারি। কারণ কি, এটা মারা যাবে না, এটা খাবার দিতে হয় না, এটার ফ্যান লাগে না, এটার জন্য কোনো এক্সট্রা কোনো কিছু নাই। সাধারণ এটা না বাংলায় হইলো, মানে এটা হচ্ছে কাঁচামাল এবং অন্যান্য পণ্যের সাথে এটা হচ্ছে পার্থক্যটা এরকম। এখন কাঁচামাল কিন্তু আমরা কখনোই, দুঃখজনক বাবা আবার একটা ফোন আসছে, আপনারা একটু লাইনে থাকবেন। যে একটু সমস্যা হচ্ছিল, মুরগি বিক্রি করছি এক জায়গায়, আমি ফোনটা না নিয়ে পারতেছি না আর কি, যে কারণে নিয়েছি। এখন কাঁচামালটা কি, কাঁচামাল আপনি, আমার মুরগি রেডি হয়ে গেছে, ধরেন 2 কেজি হইলো, 22 হয়ে গেল, আমি সর্বোচ্চ এটা কতক্ষণ রাখতে পারবো? কাঁচামাল কেউ জমাইতে পারে না। মুরগিটা কাঁচামাল। বাজারে কপি দেখেন, যে ফুলকপি দেখেন না, কিছুদিন আগে 10 টাকা হয়ে গেছিল, আবার এখন 30 টাকা, আবার কিছুদিন পরে যখন এটা আমদানি বেশি হবে অটোমেটিক এর দাম কমে যাবে, আমদানি কম হবে অটোমেটিক দাম বেড়ে যাবে। কাঁচামালটা সেম এরকম। ওইটা নিয়ে যারা সিন্ডিকেটকে দোষ দিচ্ছেন, এটা হচ্ছে সম্পূর্ণ একটা ফালতু কথা। এসব গুজব আপনারা ছড়াবেন না। এই সিন্ডিকেট সেই সিন্ডিকেট, কিসের সিন্ডিকেট? যারা আমাদের কাছ থেকে মুরগি গাড়ি দিয়ে মুরগি নিয়ে যায়, আমাদের কাছ থেকে যদি 110 টাকা কিনে নিয়ে যায়, ঢাকা কোনো কারণে ওই দিন গাড়িটা একটু কম ঢুকছে, বাজারটা একটু বেড়ে যায়, তারা ভালো করে টাকা লাভ করতে পারে। কিন্তু যদি দুঃখজনকভাবে ওই দিন আবার এই গাড়ি একটু বেশি থাকে, তারা কিন্তু লস দিয়ে চলে আসছে। এই হচ্ছে আমাদের মুরগির ব্যবসার অবস্থা। মানে এই মুরগির ব্যবসায়ীদের বা খামারিদের বা কৃষকদের কেউ নাই এক কথায়। আপনি দেখেন সয়াবিন তেলের কি অবস্থা। একটা সয়াবিন তেল তৈরি করার পিছনে, সয়াবিন তেলে কি এই খাবার খায়? সয়াবিন তেলে কি এই এই মানে এত দর, আমি তো মনে করি না এটাতে এত কিছু আছে। এটার দাম কেন? ওইখানে বলেন আপনি সিন্ডিকেট থাকতে পারে, সরকারের ওইখানে লালসা থাকতে পারে, সরকার এখানে ট্যাক্স বসায় দিচ্ছে, এন করছে তেন করছে, জনগণ কিনে খাইতে পারবে না, না খাইতে পারবে, তাদের কোনো দেখার বিষয় না। একটা সয়াবিন তেল আমরা খাইছি বেশ কিছুদিন আগে, আমরা ছোট মানুষ, বয়স কম, তারপর আমরাই দেখছি যে সয়াবিন তেলের কেজি ছিল মাত্র 60 টাকা 50 টাকা। এখন সেই সয়াবিন তেল, 2 লিটার সয়াবিন তেল কিনলে লাগে এই 290 টাকা না 390 টাকা, 390 টাকা। আবার এটা 20 টাকা 30 টাকা বাইরে যাচ্ছে। মানে ওইগুলাতে কোনো নিয়ন্ত্রণ নাই সরকারের, ওইখানে কোনো নিউজ নাই, কেন বাড়তেছে ওইখানে কোনো তদারকি নাই, মুরগির দাম কেন বাড়লো, মানে কৃষক যাতে না উঠতে পারে। এই কারণে কিন্তু আমাদের অধপতন অতি অতি সন্নিকটে। দেশের কৃষক না বাঁচলে অধপতন অবশ্যই। আমি একটি ঘটনা মনে করে দিতে চাই, মানে সাধারণ মানুষরা একটু শুনেন, যাদের কাছে পৌঁছা একটু লক্ষ্য করবেন। জাপানে এই মোটা চাল তৈরি হয়, তাদের দেশে হয়তো বা চিকন চালটা হয় না বা করে না, বেশিরভাগই মোটা চাল। যেমন আমাদের যে কন্ট্রোলের চালটা যেরকম মোটা, জাপানের ধানের চালগুলো এরকম মোটা। জাপানিরা কি করে, অনেক দাম দিয়ে সেই চালটা খায়। তারা কিন্তু ইচ্ছা করলে বাইরের দেশ থেকে আমদানি করে কিন্তু তারা চিকন চাল খাইতে পারে। মানে যেই দামটা তারা মোটা চালটা খাচ্ছে, এর চাইতে কম দামে কিন্তু বাইরে থেকে তারা চিকন চাল না আমদানি করে খাইতে পারে, কিন্তু তারা খায় না। বরঞ্চ এটাই তারা বেশি দাম দিয়ে খায়, যেটার দাম 10 টাকা, ওইটা তারা ইচ্ছাকৃত বা বাড়ায় দেয় যাতে কৃষক বেঁচে থাকে। আপনি চিন্তা করতে পারেন, এইটা তারা ওইভাবে জাপানে এই পরিচিতি হয়ে গেছে, তাদের মাথার ভিতরে ঢুকে গেছে, কৃষককে বাঁচাতে হবে। কৃষক বাঁচলে বাঁচবে দেশ। ওইটা তারা, আমাদের দেশে কিন্তু এই ধরনের একটা লিফলেট তো বিভিন্ন জায়গায় লেখা থাকে, বিভিন্ন এই গাড়ির পিছনে বা কোথাও না কোথাও এইভাবে আমরা দেখি থাকে, যে কৃষক বাঁচলে বাঁচবে দেশ। আসলে এটা মুখে মুখে, আমাদের দেশে হচ্ছে এটা মুখে মুখে। অথচ আপনারা দেখেন জাপানে কিন্তু এটা কাগজে কলমে, জাপানে এটা প্র্যাকটিক্যাল। মানে তাদের এই দৈনন্দিন চলাচলতির মধ্যে তারা ওইটা সেট করে নিছে যে কৃষক বাঁচলে বাঁচবে দেশ। মানে সরকারের এদিকে কোনো নজরই নাই, কিভাবে খামারেরা চলতেছে, কিভাবে কৃষকরা চলতেছে। একটা দেখেন বর্তমানে এই কীটনাশকের ব্যবহার বাড়তেছে, কেন বাড়তেছে, ওইটার পিছনে সমস্যাটা কোথায়? এরা বলতেছে কীটনাশক কম দেন কম দেন, কিন্তু কিভাবে কম দিতে হবে সেই ব্যবস্থাটা সরকারের করে দিতে হবে। কম দিয়ে কিভাবে হয়, মানে ফসলটা কিভাবে রক্ষা করা যায়, এই ব্যবস্থাটা সরকার করে দিতে হবে। যেমন আমি একটা উদাহরণ দিই, আমার ওয়াইফকে যদি বাড়িতে গিয়ে আমি বলি তুমি পর্দা করো না কেন, পর্দা করো না কেন, তারা মার দূর করি, তারা বকবাজি করি, কিন্তু আমি তাকে পর্দার ব্যবস্থাটা করে দিচ্ছি না। আমার ঘরের আমি রাস্তার সাইডে আমার বাড়ি করছি, বাউন্ডারি দেওয়ার খবর নাই,
বাউন্ডারি মানে ইট দিয়ে দিতে হবে এরকম কথা না। নর্মাল ভাবে তো তাকে আমি আগে ব্যবস্থাপনাটা করে দিয়ে পরে না আমি বলতে পারি যে তুমি পর্দা করো না কেন। মানে তারা কীটনাশক ব্যবহার করেন না, এই করেন না, ট্রেন করেন না, এটার জন্য কোনো প্রশিক্ষণের কোনো ব্যবস্থা নাই, বা এটাকে বাঁচানোর জন্য তাদের বিকল্প কোনো ব্যবস্থা থাকলে পর্দার ব্যবস্থা কইরা দেওয়ার পরে যদি আমার ওয়াইফ পর্দা না করে তখন আমি তাকে জোর করতে পারি, তাকে শাস্তি দিতে পারি। পর্দার ব্যবস্থা আমি করলাম না, আমি তাকে গালাগালি করতেছি, মারধর করতেছি, কেন পর্দা করো না, এটা হচ্ছে একটা পাগলের প্রলাপ। আর এই দেশে স্বাধীনতার পর থেকে যারাই সরকারে আসছে সবাই তাদের নিজেদের আখের গুছানোর জন্য ব্যস্ত হয়ে গেছে। অল্প কিছুদিন তারা হয়তো মিডিয়াতে এসে বিভিন্ন রসালো কিছু বক্তৃতা দিয়া কিছু তারা এই জনপ্রিয়তা কামাই করে, কিন্তু আসলে তাদের গিয়ে দেখবেন নিজেদের আখের গুছানো ছাড়া কিভাবে আমাদের বাইকে কাজটা পাইয়ে দেওয়া যায়, কিভাবে আমার এই এই কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা বানানো যায়, কিভাবে অল্প কিছুদিনের মধ্যে দেশের বাইরে পাচার করে আমরা শান্তিতে থাকতে পারি, এই ধরনের একটা চিন্তা ভাবনা তাদের কিন্তু থাকে। সেই কারণে আমি বলতে চাই, আপনারা এই যে ভোক্তা অধিকাররা বা যারাই আপনারা তদারকি করতেছেন, সরকারের পক্ষ থেকে কৃষকদেরকে বাঁচানোর জন্য আপনারা চেষ্টা করেন। কৃষক বাঁচলে, আসলে কৃষক বাঁচলে বাঁচবে দেশ, এটা আপনারা চেষ্টা করেন। এটা যদি চেষ্টা না করেন, আমি দেখতেছি সামনে বাংলাদেশের জন্য অত্যন্ত মানে ভয়াবহ দিন সামনে অপেক্ষা করতেছে। এই হচ্ছে আমাদের দেশের পরিস্থিতি, আর এই হচ্ছে আমাদের সার্বিক পরিস্থিতি। আমি অনেক উদাহরণ দিতে পারবো এইভাবে, আসলে কথা বলে সারাদিনই বলা যাবে, কিন্তু আমি এটা ভাবতেছি যে কেন এটা বলা দরকার। আর আমি শুরুটা করেছিলাম আমাদের খামারিদেরকে নিয়ে, এখন আসলে অনেক কথা বলে ফেললাম। খামারিদের উচিত দাম বাড়ছে বাড়ুক, একটু অপেক্ষা করি, 2 দিন 3 দিন অপেক্ষা করি। আমার যেখানে 20 টাকা 30 টাকা কেজিতে কম পড়ে মুরগির কেজি, সেইখানে আমি অপেক্ষা করতে পারি, আপনারা কি 2-3 দিন অপেক্ষা করতে পারেন না? আজকে বাচ্চা নিমু, আমি 1টা বাজে ফোন 12টা বাজে ফোন দিছি বাচ্চা নেওয়ার জন্য, অথচ মেসেজ দেয় নাই কিন্তু কোম্পানি, তাও বলতেছে বাচ্চা নাই, আগেই বুকিং হয়ে গেছে। তার মানে আমার ফোন দেওয়া দরকার ছিল হয়তো সকাল 9টা বাজে, নয়তোবা ফোন দেওয়া দরকার ছিল আগের দিন সকাল 10টা বাজে, তাইলে হয়তো বাচ্চা পাইতাম। এই পরিস্থিতি কি কোম্পানি তৈরি করছে মনে করেন আপনারা? এই পরিস্থিতি আমরা নিজেরা তৈরি করছি। তারপর সরকারের ব্যর্থতা তো আছেই, যেমন তারা এই যেভাবে তদারকি করে মুরগির দাম বাড়লে, এই তদারকিটা যদি তারা এই খাবারের দামটা কেন বাড়লো সেখানে করতো। যেমন আমি একটা উদাহরণ দেই, 2018 সালে আমি ব্যবসা শুরু করছি, শুরুর দিকে আমি এই ব্যবসার লোক ছিলাম না, অন্য ব্যবসা করতাম, এখন পোল্ট্রি ব্যবসায় জড়িয়ে গেছি। এখন আমার প্রধান ব্যবসা পোল্ট্রি ব্যবসা হয়ে গেছে। যখন 2018 সালে আমি ব্যবসা শুরু করছি তখন কি পরিস্থিতি ছিল? 2000 টাকা 2100 টাকা ছিল মুরগির খাবারের বস্তার দাম। 2100 টাকা মুরগির খাবারের বস্তার দাম থাকার কারণে তখন হয়তো বা খামারিরা কিছু টাকা লাভ করতে পারতো। যাচ্ছে যে একটা জরুরি ফোন চলে আসছিল, আসলে মানে বারবার কেটে দিচ্ছিলাম, যদিও গুরুত্বপূর্ণ বেশি একটা ছিল না, তাও আমি বারবার ফোন দিচ্ছিল, এই কারণে ফোনটা রিসিভ করতে বাধ্য হইলাম। আপনার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমি যে কথা ছিলাম সেই কথা আমরা ফেরত যাই। তখন 2000 টাকা বস্তা ছিল, 2100 টাকা বস্তা ছিল একটা বস্তা খাবারের বস্তা। 2000 টাকার বস্তা কিভাবে 6 মাসের মধ্যে 3000 টাকা হয়ে যায়, 3200 টাকা হয়ে যায়, চিন্তা করা যায়। আপনি যদি কোনো একটা জিনিস বাড়ান, যেমন একটা বাড়িওয়ালা কোটি কোটি টাকা খরচ করে বাড়ি করে, সেই বাড়ি যখন তারা বাসা ভাড়া হিসাবে দেয়, মানুষ যখন ভাড়া থাকে, নিয়ম শৃঙ্খলা অনুযায়ী সবাই বাড়াইলে প্রতি বছরে হয়তো বা একটা নির্দিষ্ট মাত্রা অনুযায়ী তারা কিন্তু বাড়ির ভাড়া বাড়ায়, 100 টাকা বাড়ায়, 200 টাকা বাড়ায়, এরকম একটা নিয়ম আছে, সেটাও বছরে বছরে। আর সে জায়গায় 2000 টাকা বস্তা 3000-3500 হয়ে যাওয়া মানে ওইটা 50 থেকে 60% বেড়ে গেছে 2-3 মাসের ব্যবধানে। এটা কিভাবে সম্ভব? ওইদিকে কি তাদের তদারকি করা দরকার ছিল না? যে কেন মুরগির খাবারের দাম বাড়লো, কি কারণ? তারা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ দেখাচ্ছে, অনেক ক্ষেত্রে এটা বলেছে যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ যেদিন শুরু হয়েছে ওই দিনই কি খাবার সংকট পড়ে গেছে? তাদের কাছে, প্রত্যেকটা কোম্পানির কাছে খাবার তৈরি করার মতো মজুদ তাদের থাকে, যেই খাবারের আমরা শুনি যে কাঁচামাল তাদের কাছে আছে,
আরো 2 বছর 6 মাস 1 বছর তারা চলতে পারে, এরকম মজুদ তাদের কাঁচামালের থাকে। ওগুলো বিক্রি করার পরে সংকটটা তৈরি হতো, তখন এর ভিতরে একটা না একটা ফয়সালা হয়ে যেত। ওইদিকে কোনো নজর নাই। মোট কথা কৃষকদের কেউ নাই। কৃষকদেরকে বাঁচানোর জন্য যদি এখনো সময় আছে, সরকারের উচ্চপদস্থ যারা আছে, যারা দায়িত্বশীল আছে, তাদেরকে আমি বলতে চাই এখনো সময় আছে। আপনারা যদি ব্যবস্থা না নেন এই কৃষকদেরকে বাঁচানোর জন্য, খামারি পর্যায়ে হোক, সেটা হোক কৃষি খাতে হোক, সেটা ধানের চাষ হোক, সেটা কপি হোক, সেটা অন্যান্য ফসল, কৃষকদের দিকে যদি আপনারা নজর না দেন, সামনে ভয়াবহ অবস্থা, ভয়াবহ সংকট সামনে দেখা দেওয়ার সম্ভাবনা আছে। এই যে দেখেন আলুর কি অবস্থা, আলু তারা ব্যাপক করা করছে, এখন আলুর দামটা একটু কমে গেছে। এখানে কি সরকারের উচিত ছিল না, বা সরকারের কি উচিত নয় যে এই কৃষকদের পাশে একটু দাঁড়ায়? যেহেতু বেশি ফলন হয়েছে, দাম একটু কম, এটা স্বাভাবিক মানে নিলাম। সরকারের পক্ষ থেকে কি সামান্যতম একটু প্রণোদনা, সামান্যতম একটু সান্ত্বনা স্বরূপ হলেও একটু প্রণোদনা দিয়ে তাদের পাশে কি থাকা উচিত ছিল না? এটা কি আপনারা মনে করেন না? এইটা হচ্ছে অবস্থা। যদি তারা এটা চিন্তা করতো যে সামান্যতম হইলেও এই প্রণোদনাটা দেওয়া উচিত, তাদেরকে বাঁচানো উচিত। এখন দেখেন আগামী বছরে দেখবেন আলুর দাম বেশি, কেন? এবছর তারা দাম পায় নাই, আগামী বছর তারা কেন করবে? কম, কিন্তু ফলনটা কম হইলে এই আলু ওই কিছুদিন আগে আমরা কিন্তু 90 টাকা 100 টাকা দিয়ে খাইছি, 150 টাকা 200 টাকা মনে হয়েছে। এই হচ্ছে অবস্থা। এরকম পরিস্থিতির সামনে অপেক্ষা করতেছে। মুরগির খামার এখন দাম বাড়ার কারণে, এই বাচ্চার দাম বাড়ার কারণে যখন লস হইতে থাকবে, তখন কিন্তু এই মুরগির এই খামার মানুষ করতে চাবে না। তখন কি হবে পরিস্থিতি? এই মুরগিও পরে দেখবেন লাস্টে করার মতো লোক থাকবে না, সেটাও একটা দাম বেড়ে এরকম একটা জায়গায় যাবে। এই মুরগি হচ্ছে বর্তমানে ব্রয়লার মুরগি হোক, পোল্ট্রি মুরগি হচ্ছে গরিবের আমিষের চাহিদা পূরণ করার একমাত্র মাধ্যম। এই মুরগ আছে বলে বর্তমানে বলা যায় যে মাংস দিয়ে খাইয়ে আসছি। একটা জায়গায় বেড়াইতে গেলে বা কোনো আপ্যায়নের ক্ষেত্রে আমরা বলতে পারি যে মাংস দিয়ে খাওয়াই দিছি। কয়জন লোক আছে যে তারা গরুর মাংস দিয়ে আপ্যায়ন সহজে করতে পারে? এই গরিবের আমিষের চাহিদা পূরণ করে হচ্ছে এই মুরগির মাংস। এই হচ্ছে এই গরিবের আমিষের পূরণ করা, প্রোটিনের চাহিদা, আমিষের চাহিদা, আয়রনের চাহিদা পূরণ করে এই মাংস। এটাকে বাঁচিয়ে রাখা উচিত। এই শিল্পকে যেন ধ্বংস না হয় সেদিকে সরকারের নজর দেওয়া উচিত। পরিশেষে আমি আরেকটি দুঃখ প্রকাশ করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। সেই দুঃখটি হচ্ছে, দেখেন বাংলাদেশে বিদেশের অনেক কোম্পানি বাংলাদেশে ব্যবসা করে। আমি নাম বলতে চাই না, আপনারা জানেন। অনেক বড় বড় কোম্পানি আছে, ওই কোম্পানিগুলো বাংলাদেশে ব্যবসা করে এবং তাদেরকে সরকার লোন দিচ্ছে হাজার হাজার কোটি টাকা, মাত্র 1% 2% লোনে, 1% 2% ইন্টারেস্টে। কিন্তু আমি আর সাধারণ 2-1 জন খামারের যে লোনের ক্ষেত্রে যায়, তাদেরকে 15% 16% তাদেরকে শোধ দিতে হবে। এবং এই কাগজ আনো, সেই কাগজ আনো, মানে আপনার প্রয়োজন 20 লক্ষ টাকা, আপনাকে দিবে 1,50,000 টাকা, 20,000 30,000 টাকা। মানে সাধারণ খামারে যেন উঠতে না পারে। তাও আবার ওই কোম্পানির লোকগুলি 1% 2% লাভে এই হাজার হাজার কোটি টাকা পাচ্ছে সহজে। আবার তারা ওই খাবার উৎপাদন করার পরে, ওই প্রোডাকশন আসার পরে ওগুলো তারা দেশেই বিক্রি করে, বিক্রি করার পরে বাজারটাও যায় কমে। সুতরাং ওই দিকেও সরকারের নজর দেওয়া উচিত। আমি আজকে 2-1টি কথা বলে লাইভ থেকে বিদায় নিচ্ছি। আপনারা বেশি বেশি শেয়ার করবেন। আপনারা এই লাইভটি শেয়ার করার মাধ্যমে যেন সরকারের নজরে আসে। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।